একজন মানুষের জীবনকে বড় করে তোলে না তার পদবি কিংবা সম্পদ, বড় করে তোলে তার সততা, তার ত্যাগ আর তার রেখে যাওয়া উত্তরাধিকার। আমাদের আব্বা ছিলেন তেমনই একজন মানুষ। চাকরির সীমিত আয়, 5 সন্তান সহ 7 জনের সংসারের অগণিত দায়িত্ব, তবু তার স্বপ্ন ছিল সীমাহীন। নিজের জন্য নয়, নিজের 5 সন্তানের জন্য। তিনি বিশ্বাস করতেন, একজন বাবা তার সন্তানদের সবচেয়ে বড় যে সম্পদ দিয়ে যেতে পারেন তা হলো শিক্ষা। আজ তার সেই স্বপ্ন বেঁচে আছে তার সন্তানদের মধ্যে, আর তার 8 জন নাতি নাতনির ভবিষ্যতের মধ্যে। এটি শুধু একজন মানুষের গল্প নয়, এটি একটি পরিবারের গল্প, এটি একটি উত্তরাধিকারের গল্প। আমি আমার আব্বার প্রথম সন্তান। প্রথম সন্তান হিসেবে আব্বার স্নেহ, মায়ের স্নেহ অনেকটাই বেশি পেয়েছি। বাট আমি এতটাই দুর্ভাগ্য যে আমি আমার আব্বার শেষ সময় তার কাছে থাকতে পারিনি। গত 14ই জুন খুব ভোরে বাংলাদেশের সময়, আমেরিকার সময় অনুযায়ী হচ্ছে সন্ধ্যা 7:30। আমি তখন কাজেই ছিলাম, তো হঠাৎ আমি আমার বিবার মৃত্যুর খবর শুনি। আমি এতটাই দুর্ভাগ্য যে আমি আমার বাবার শেষ সময় তার কাছে থাকতে পারিনি। আমার ছোট ভাইরা ছিল, ছোট বোনেরা ছিল, সবাই অনেক ভাগ্যবান। আমার কান্না করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার আব্বা ছোটবেলায় তার মাকে হারিয়েছিলেন, এই জন্য আমি ছিলাম তার অতি আদরের সন্তান। আমার আব্বা একজন সৎ, বিনয়ী এবং অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের ভালো বন্ধুও ছিলেন। আমরা সব ভাই বোন যে কোনো ধরনের সমস্যা কথা তার কাছে অনায়াসেই বলতে পারতাম এবং পরামর্শ নিতাম সব সময়। আমার আব্বা সব সময় আমাদের মাথার উপর ছায়া হয়েছিলেন। তিনি চলে গেছেন, আমি প্রতিটা মুহূর্তেই তার অভাবটা অনুভব করছি। আমার আব্বা গত 14ই জুন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমি ওই দিন বাড়িতে ছিলাম, সৌভাগ্য বা দুর্ভাগ্য 2 কর্মী। আব্বা আমার এবং আমার ছোট বোনের, আমার মা ছিলেন পাশে, আমাদের 3 জনের সামনেই চলে গিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল যে আব্বা ওই দিন চলে যাবেন, চলে যেতে পারেন। আব্বার জন্মদিন ছিল 15ই জুন, আর আব্বা চলে গিয়েছেন 14ই জুন। আব্বার যেদিন জানাজা হন, যেদিন দাফন হন, ওই একই দিনে ছিল। এর চেয়ে কষ্টের আমাদের স্মৃতি খুব কম আছে আমাদের জীবনে। এত হৃদয় বিদারক জিনিস আমাদের জন্য জীবনে কম ছিল। আব্বাকে বিদায় দেয়া, আব্বাকে ভুলে কবরস্থানে রেখে আসা, বাড়িতে চলে আসা। আব্বা খুব সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু বাবা হিসেবে তিনি ছিলেন অসাধারণ। তার পুরো জীবন ছিল সংগ্রামের। খুব ছোট্ট একটি চাকরি করতেন। আমাদের 3 ভাই 2 বোনকে বড় করার জন্য তার যে সংগ্রাম ছিল, পৃথিবীর খুব কম বাবা আমার বাবার মতো সংগ্রাম করবেন। সকল বাবাই অসাধারণ, আমাদের বাবা বোধহয় অসাধারণের মধ্যে তার অসাধারণত্ব, তার সংগ্রাম অতুলনীয়। আমরা চিরকৃতজ্ঞ। বাবার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু মনে হয় আমাদের সর্বোচ্চ দিয়ে যদি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি কিছুদিন বাবাকে পাশে পেতাম, তবু মনে হয় শেষ হয় না। বাবার ঋণ তো কোনোদিন শোধ করার নয়, কিন্তু আমি আমার আব্বা 14ই জুন 2026 সালে চলে যান। আমি তখন মিয়ানমারে ছিলাম। তার অন্তিম সময় আমি পাশে থাকতে পারিনি। এই দুঃখবোধ, এই অপরাধ বোধ থেকে বোধহয় আমি কোনোদিন বের হতে পারবো না। বাবাকে নিয়ে আসলে 2-4 লাইনে তো বলা শেষ করা সম্ভব না। বাবা হচ্ছে নিঃস্বার্থ
একটা একটা অনন্ত জীবনের গল্প। তো আমি হচ্ছে আমার বাবার সবচেয়ে ছোট মেয়ে এবং আমার বাবার আমি অনেক আদরের, অনেক প্রিয় ছিলাম। সে সময় আবার আমার বাবার সাথেই ছিলাম বেশ কিছু বছর যাবত এবং শেষ সময় আমি আমার বাবার সাথেই ছিলাম। আমার বাবা আমার কোলের উপরে, আমার হাতের উপরেই হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার আব্বা অনেকটা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের বড় করছে। তার সংগ্রাম ছিল আমাদের শিক্ষিত করা, তার সংগ্রাম ছাড়া আমাদের প্রতিষ্ঠিত করা। তার এই সংগ্রাম করতে গিয়ে তার নিজের জন্য জীবনে কিছুই চায় নাই। সারা জীবন সৎভাবে থেকে সন্তানদের মানুষ করার পিছনেই তার শত চেষ্টা। আল্লাহ তার চেষ্টাকে হয়তোবা শতভাগ সফল করছে, বাট যখন সেই সফলতা সে কিছুটা সুখ নেওয়ার সুযোগ আসছে, তখনই আল্লাহ তাকে আস্তে আস্তে অসুস্থ করে ফেলছে। আমরা কিছুই করতে পারিনি। বাবার ঋণ তো আর কোনোদিন শোধাবার নয়, আর ঋণ কোনোদিন শোধও করা যাবে না। তবে আমার ভাই বোনদের প্রতি সবার প্রতি অনুরোধ করবো, আব্বার যে একটাই উপদেশ, তোরা জীবনে কেউ কারো হাত ছাড়বি না, সবাই একসাথে থাকিস। আমি হয়তো জীবনের প্রয়োজনে, ফ্যামিলির প্রয়োজনে এই দূর দেশে আসা, কিন্তু একটা সময় আমি দেশ থেকে চলে আসব, এটাই আমার সিদ্ধান্ত। আব্বা ক্ষমা করে দিয়েন আমাকে, আমি আপনার শেষ সময় আমাকে বাড়ি দিতে পারিনি। এই কষ্ট, এটা হয়তো কাউকে বোঝানো যাবে না। আমি এটা আমি কাউকে বুঝাতে পারবো না। আমার ভাইরা বোনেরা ওরা সবাই ভাগ্যবান, ওরা সবাই দেখতে পারছে। আমি সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমাদের সন্তান সন্ততির প্রতি অনুরোধ, আমাদের ফ্যামিলি, আমার বাবার লেগেছি যেটা বলে সততা, সততা, সততা। আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস কবুল করুন, আর আমার মাকে নেক হায়াত দান করুন। দোয়া করি আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং তার কবরকে জান্নাতের একখানা বাগান হিসেবে তৈরি করে দেন। আমার জীবনে অসংখ্য স্মৃতি আছে আব্বাকে নিয়ে। আহ, একটা স্মৃতি আমার একেবারে বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমার মধ্যে রয়ে গেছে। 1988 সালের বন্যার সময় আব্বা আমাকে কাঁধে নিয়ে বন্যার আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন। আর আমি যখন আব্বার জানাজার পরে আব্বা আমার কাঁধে চড়েছিলেন, আমার কাঁধে চড়েই কবরস্থানে গিয়েছিলেন। তো এটা আমার মানে এই কষ্ট আমার জীবন থেকে মোছা হয়তো সম্ভব হবে না, আব্বাকে ভুলে যাওয়া কারো পক্ষেই সম্ভব না। আমাদের অসংখ্য স্মৃতি ছিলেন। আমাদের জীবনে যদি কোনো কিছু হয়ে থাকে, যা কিছু হয়ে থাকে, শিক্ষা, পারিবারিক, সামাজিক, ব্যক্তি জীবনের, এর সব কিছুই আমাদের মা বাবার অবদান। আর বাবার অবদান অসংখ্য ভাবে বাবার অবদান, এবং উনি সবসময় ব্যাকগ্রাউন্ডে কাজ করতেন, আমাদের জন্য দোয়া করতেন। ওনার সন্তান, সবকিছুতেই ওনাদের সন্তান ছিলেন। আমাদের জন্য যখন আমরা বাড়িতে আসতাম উনি অপেক্ষা করতেন, সে আমি যত বড়ই হই না কেন। আজকে প্রথমবার বাড়িতে এসেছি, আব্বা আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন না, কিন্তু চোখের সামনে আব্বা ছিলেন, স্মৃতিতে ছিলেন, মনে ছিলেন, আমাদের মনোজগতে ছিলেন। আমি দোয়া করি আমাদের সব ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তানদের মধ্যে আমার আব্বা জীবিত থাকুন। আব্বাকে আল্লাহ বেহেশত নসিব করুন, বেহেশতের সর্বোচ্চ স্থানে রাখুন। আব্বার মতো অসম্ভব পরিশ্রমী, সৎ, নির্ভেজাল মানুষ জীবনে খুব কম দেখেছি, এবং নিজের বাবা হিসেবে, মানুষ হিসেবে আব্বার জন্য দোয়া করছি। আব্বার জন্য দোয়া করি। আব্বা খুব সহজ সাধারণ একজন মানুষ ছিলেন। তার পুরো জীবন তিনি চেয়েছেন যেন তার সন্তানরা শিক্ষিত হয়, ভালো মানুষ হয়। তিনি সৎ মানুষ ছিলেন, সংগ্রামী মানুষ ছিলেন,
আমাদেরকেও সেই শিক্ষা দিয়েছেন। আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যেন আমরা হালাল উপার্জনে খাই, যেন মানুষের সাথে অন্যায় না করি। আমরা চেষ্টা করি বাবার সে শিক্ষাকে লালন করার, সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার। আব্বার জন্য দোয়া করি, সবাই আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আব্বাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমার বাবা যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমরা তার শিক্ষায় যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় যেন সারা জীবন অতিবাহিত করতে পারি, এই দোয়াই। সংসার চালানো সহজ ছিল না। প্রতিটি মাস ছিল হিসেবের, প্রতিটি স্বপ্নের পেছনে ছিল ত্যাগ। নিজের ইচ্ছেগুলোকে ছোট করে তিনি বড় করেছেন আমাদের স্বপ্ন। হয়তো আমরা তখন বুঝিনি, এখন বুঝি। তিনি লম্বা বক্তৃতা দিতেন না, কিন্তু তার জীবনটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। সততা, পরিশ্রম, দায়িত্ববোধ আর পরিবারের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, এসব আমরা শিখেছি তাকে দেখে। আমি জায়ান। আমি আমার পরিবারের বড় সন্তান এবং আমার দাদাভাই এবং দিদার বড় নাতি। আমার দাদাভাই আমাকে অনেক ভালোবাসতেন। সে আমাকে আদর করে সোনা দাদু বলে ডাকতেন। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার স্কুল যখনই বন্ধ হতো তখনই আমি দাদাবাড়ি যাওয়ার জন্য অনেক উৎসাহিত থাকতাম। আমি যখনই দাদাবাড়ি যেতাম তখনই আমার দাদাভাই আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতেন। সে আমাকে আমার প্রিয় জিনিসও কিনে দিতেন। আমরা একসাথে যখন বাড়ি যেতাম তখন আমার দাদাভাই আমাদের সবার প্রিয় খাবার কিনে রাখতেন। আমি যখন ইউএসএ তে চলে আসি তখন আমার দাদাভাই এবং দিদা অনেক কান্না করেছিলেন। আমার সাথে যখনই কথা হতো তখনই আমাকে জিজ্ঞেস করতেন যে আমি বাড়ি আসবো কবে। আনফরচুনেটলি এই প্রশ্নের উত্তরটা আমার কাছে ছিল না। এটা আমার দুর্ভাগ্য যে আমার দাদাভাইয়ের সাথে আমার এই জীবনে আর দেখা হবে না। আল্লাহ আমার দাদাভাইকে তার কাছে নিয়ে গেলেন 14ই জুন। ছোটবেলা থেকে বেশিরভাগ সময় কুমিল্লায় থাকার কারণে নানা ভাইয়ের সাথে আমার সরাসরি দেখা বেশি হয়নি। তবে যখনই দেখা হয়েছে তখন সময়টা ছিল অনেক আনন্দের। যখনই নানা ভাই সময় পেত নানুমণিকে নিয়ে নানা ভাই কুমিল্লায় চলে আসতো। আমি যখন ছোট ছিলাম তখন নানা ভাই সুস্থ ছিল, তখন প্রায় নানা ভাই কুমিল্লা আমাদের সাথে দেখা করতে আসতো। তখন আমরা কুমিল্লার বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গা যেমন ময়নামতি, শালবন বিহার, বিভিন্ন জাদুঘরে ঘুরতে যেতাম। বিশেষ করে কোটবাড়ি অঞ্চলে বেশি করে ঘুরতে যাওয়া হতো। নানা ভাইকে আমি অনেক ভালোবাসি। নানা ভাই আমাকে খুব ভালোবাসতো। যখন নানা ভাইয়ের সাথে দেখা হইতো তখন নানা ভাই বলতো, নানু তুমি আসছো? নানু মনিকে বলতো, এই আমার নানু আসছে, আমার নানু আসছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। নানা ভাই যখন কুমিল্লা আসছে তখন আমি ছোট, কিছুই মনে নাই। কিন্তু আর বাড়িতে ইয়া আমি আর নানা ভাইকে খুঁজে পাই নাই, কোনো রুমে পাই নাই খোঁজ। নানা ভাইয়ের রুমেও নানা ভাই ছিল না। মাম্মি বলছে আল্লাহ ভালোবেসে নিয়ে গেছিলেন। আজকে আমি আমার দাদা ভাইকে নিয়ে কিছু স্মৃতি বলবো। আমার দাদা ভাইয়ের নাম ছিলেন আমির হোসেন। তিনি একজন সৎ মানুষ ছিলেন। আমার ছোটবেলা কেটেছে দাদা বাড়িতেই, কিন্তু আমাকে যখন স্কুলে ভর্তি হইতে হয়েছিল আমাদের ঢাকা চলে আসতে হয়েছিল। কিন্তু মাঝে মাঝে আমরা স্কুলের ছুটিতে বাড়ি আসতাম। আমার দাদা ভাই আমাদের দেখলেই বলতেন, তোমরা এসেছো, ও তিনি খুব খুশি হতেন। আমার দাদা ভাই কখনো কোনো কিছু খেলেই আমাকে বলতেন, তুমি একটু খেয়ে দেখো, খুব মজা। এবারে যখন আমরা বাড়ি আসলাম আমার দাদা ভাই আর ছিলেন না, তিনি আল্লাহর কাছে চলে গিয়েছিলেন। আমি যখন ছোট ছিলাম আমার দাদা ভাই সবসময়, যখন আমি দোলনায় বসতাম আমার দাদা ভাই সবসময় হলো গিয়ে চেয়ারে বসে দেখতো যে আমি ব্যথা পেয়েছি নাকি ব্যথা পাইনি। যখন আমি ব্যথা পেতাম সবাইকে নিয়ে আসতো আর ডাকতো, বলতো আয়রা ব্যথা পেয়েছি। তখন একদিন আমি
যখন ঢাকা থেকে আমার বাড়িতে গিয়েছিলাম, আমার অনেক মন খারাপ হয়েছে, কারণ আমার দাদা ভাই তখন আল্লাহর কাছে চলে গিয়েছিল, সে আর পৃথিবীতে ছিল না। আমার বাড়িতে আমার নানু এসেছিল, সবাই কান্না করেছে, আমার মাও কান্না করেছে। আমি অনেক দুঃখ হয়েছিল। আজকে আমি আছি মঠবাড়ি, আমি এখন অবস্থান করছি মঠবাড়ি। আমার পিছনে এখন একটি স্কুল আছে। এটি আমার প্রথমবার যখন দেখেছি স্কুলটাকে, এটি আমার জাস্ট একটা সাধারণ স্কুল মনে হয়েছিল, কিন্তু যখন আমি আমার পরিবারের কাছ থেকে এই স্কুলের ইতিহাস জানতে পারলাম, তখন আমার এই স্কুলটা হিস্টেরিয়াস লাগলো। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে কারণ আমার দাদু আমার সাথে এখনো নেই, আমার দাদুর জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা হলো আমার দাদুকে নিয়ে। আমার দাদুর জন্ম পিরোজপুরে। আমার দাদু কাজ করে কৃষি ব্যাংকে, সেটা পিরোজপুর থেকে আমার দাদু চেঞ্জ করে মঠবাড়িয়ায়, কারণ যখন আমার বড় চাচার জন্ম হয়, ফ্যামিলির ফার্স্ট ছেলে, আমার দাদু চেয়েছিল এই স্কুলে তাকে পড়াবে, কারণ এটা অ্যাট দ্যাট টাইম আমি শুনেছিলাম নাকি বরিশালের ওয়ান অফ দি মোস্ট অ্যাডভান্সড বিখ্যাত স্কুল ছিল। সো আমার এখানে আমার অনেক রিলেটিভস পড়েছে। আমার বাবা পড়েছে, আমার মেঝো চাচা পড়েছে, আমার বড় চাচা পড়েছে, আমার ছোট ফুপি পড়েছে, আমার বড় ফুপি পড়েছে, আমার অনেকজন মামাও পড়েছে। এই স্কুলে আমি বেশি আসতে পারি না, আমি এই স্কুলটার বাইরে দেখেছি, স্কুলের ভিতর কখনো দেখিনি। এটা আমার ফার্স্ট টাইম স্কুলে আসছি। সো আমার দাদু কে ছিল? আমার দাদু অনেক ভালো মানুষ ছিল। আমার দাদু আমাকে অনেক ভালোবাসতো। আমার দাদু কৃষি ব্যাংকে কাজ করতো। আমার দাদু আমার পরিবারের সদস্যদের উপর খেয়াল রাখতো। আমার দাদু আমার পরিবারের সদস্যদের সাথে অনেক ঘটনা আছে। তো আমার যে ঘটনা সব থেকে আমার মনে পড়ে এখনো, আমার আম্মু বলেছিল আমাকে, আমার ফার্স্ট টাইম আমি যখন লঞ্চে আসছিলাম ঢাকা থেকে পিরোজপুর, যখন আমরা একটা তুফানে পড়েছিলাম, তখন আমার দাদু মনে হয় সারা রাত ঘুমায়নি, জেগেছিল। আমরা যখন ডক করছি, আমরা পোর্টে এসে যখন ডক করছি, আমার দাদু সেই পোর্টে গিয়ে আমারই নিয়ে আগে বাসে আসছে। আমার ছোট ফুপি আর আমার আম্মু ছিল এখানে, মানে আমার দাদু মনেও করে নাই যে ওরা কেমন আছে জিজ্ঞেস করে, আমারে নিয়ে হেঁটে চলে আসছে বাসে। তারপর আমারে নিয়ে সারা রাত ডক করতেছিল যাতে ঘুমা যায়। তখন আমি অনেক ছোট ছিলাম, কিছু বুঝতাম না। 2-3 বছর হব, আমার মনে নাই। আমি দাদুর অনেক প্রিয় ছিলাম। আমরা সবাই দাদুর অনেক প্রিয় ছিলাম। দাদু আমাদের অনেক খেয়াল রাখতো। আমার দাদু রিসেন্টলি 2-3 বছর হবে আগে, দাদু আলজাইমারের পেশেন্ট। দাদু সবকিছু ভুলে গেছে, দাদুর নিজের নাম মনে নাই, দাদুর কিচ্ছু মনে নাই। তারপরও দাদু আমার মনে রাখতে পেরেছে, এটা আমি অনেক থ্যাঙ্কফুল যে এটা পেয়েছি। দাদু আমার জন্য অনেক বড় একটা মেমোরি থাকবে। আই লুক আপ টু দাদু। দাদু আমার জন্য অনেক জিনিস করেছে, আমার সবসময় খেয়াল রাখছে, সবকিছু করছে। আমার পরিবারের উপরে অনেক খেয়াল রাখছে। আজকে আমি আমার দাদুকে নিয়ে বলবো। আমার দাদুর নাম আমির হোসেন। আমার দাদু একজন সৎ মানুষ ও ভালো মানুষ ছিলেন। আমার দাদু জিলাপি, ফিরনি, মিষ্টি এগুলো খেতে অনেক পছন্দ করতেন, ও চা খেতে অনেক পছন্দ করতেন। একটি কষ্টের কথা, আমি আমার দাদুকে কখনো চা বানিয়ে খাওয়াতে পারিনি। আমার দাদু মারা গিয়েছেন। আমরা একদিন ঢাকা থেকে বাড়িতে আসছিলাম, তখন আমার অনেক মন খারাপ হয়েছিল, কারণ আমার দাদু আর আমাদেরকে দেখছিল না। দাদু ওই চেয়ারটায় আর বসেছিল না, দাদু আর আমাদের জন্য ওয়েট করছিল না। দাদু হলো হসপিটালে অ্যাম্বুলেন্সে শুয়েছিল। আমার অনেক কান্না এসেছিল ও অনেক কষ্ট হয়েছিল। দাদু সবসময় আমার সাথেই থাকবে, কারণ আমার নামের সাথে আমার দাদুর নাম মেলানো। আমার দাদুর নাম আমির হোসেন, আমার নাম আফ্রোদিতি আমির। আমি আমার দাদুকে অনেক ভালোবাসি, আমার দাদু আমাকে অনেক ভালোবাসে। আমি দোয়া করি আমার দাদার ভাইয়ের জন্য যে আল্লাহ তাকে জান্নাত দান করুন, এবং এটাও দোয়া করি যে আমার দিদাকে আল্লাহ নেক হায়াত দান করুন। আমরা অনেক ভাগ্যবান যে আমরা আমার দাদা ভাই এবং দিদার মতো ভালো মানুষের উত্তরসূরি।
সবাই আমার দাদা ভাই এবং দিদার জন্য অনেক দোয়া করবেন। নানা ভাইকে আমি অনেক ভালোবাসি। নানা ভাইকে দেখতে আমি পিরোজপুর যেতে পারলেও পরীক্ষার কারণে আমি তার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। এই দুঃখটা আমার জীবনে সারা জীবন থেকে যাবে। আমি এখন নানা ভাইয়ের জন্য রোজ দোয়া করি যাতে আল্লাহ তাআলা নানা ভাইকে জান্নাতের নিবাসী করে। মিস ইউ নানা ভাই, আমি তোমার জন্য দোয়া করি। আমি দোয়া করি আমার দাদা ভাই, আল্লাহ যেন আমার দাদা ভাইকে একজন জান্নাতবাসী বানায়। পরের দিন দোয়া করেছি হলো গিয়ে যাতে আমার দাদা ভাই জান্নাতে ভালো থাকে। আমার দাদুর জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার দাদুকে জান্নাতবাসী করেন। তিনি হয়তো আমাদের জন্য বড় সম্পদ রেখে যেতে পারেননি, কিন্তু তিনি আমাদের এমন কিছু দিয়ে গেছেন যার মূল্য কোনো অর্থে মাপা যায় না। শিক্ষা, সততা, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা। আজ আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে রয়েছে আমাদের আব্বার নীরব সংগ্রাম। আমাদের খানবাড়ি এবং আমার ভাই আক্কাস এবং আমির, তার আরো 2 ভাই বড় ছিল, তারা আমার বড় ছিল। তাদের বাড়ি এই হাওলাদার বাড়ি, আমাদের পার্শ্ববর্তী একখানি বাড়ি, এবং আমরা একত্রে এই গাজীপুর প্রাইমারিতে লেখাপড়া করছি এবং একত্রে খেলাধুলা করছি। আমরা আমাদের একটা এরিয়া আছে দক্ষিণ গাজীপুরের, খালের এপাশ ওপাশ, তাই দিয়া খালের ওপার আর এপার খেলা দিছি। তখন আমাদের একসঙ্গে এই আলকাস, আমির, আরো আমাদের এইগুলো যারা খালের পারে ছিল একত্রে অন্য পারের সাথে খেলা দিছি এবং একত্রে চলাফেরা করছি। একত্রে দেখা গেছে আমরা নারকেল খাইছি গাছ থেকে পাড়িয়া, একত্রে আম পাড়িয়া খাইছি। আগের দিনে তো কোনো ছিল না কার বাড়ি কে কি খায়। এইবার আমরা একত্রে চলছি এবং তাদের সাথে বেশ আমার খুব ভালো সম্পর্ক ছিল। তারা পিরোজপুর যাওয়ার পরেও তাদের সাথে আমার বাসায় যাইতাম এবং তাদের সাথে আমার সবসময় কথাবার্তা হইতো, বাড়ির কথা জিজ্ঞাসা করতো, কিভাবে আমরা আছি, তারাও কিভাবে আছে খোঁজখবর নিত আমারও, এবং আমরাও নিতাম। আমার একটি মেয়ে, একটি ছেলে। মেয়েটি বড়, ছেলেটি ছোট। মেয়েটি যখন বড় হয়, প্রথমবারই আমার কাছে যে প্রস্তাবটা এসেছিল সেখানেই মেয়েটার বিয়ে হয়েছে। প্রস্তাবটার জন্য কোনো ঘটক ছিল না। আমার মেয়ের শ্বশুর সে নিজেই আমাকে প্রস্তাব দিয়েছিল যে আপনার মেয়েটা আমার ছোট ছেলের জন্য নিতে চাই, যদি দিন তাহলে বলবেন, আর যদি না দেন তাহলেও বলে দিবেন, আমি লজ্জা পাবো না। কারণ আমার বেয়াই আমির হোসেন নাম, মঠবাড়িয়া কৃষি ব্যাংকে চাকরি করতেন। উনি খুব সহজ সরল মানুষ ছিলেন, সত্য কথা বলতে কোনো সময় লজ্জা পেতেন না। সেটা আমি এই আমার মেয়েটা নেওয়ার ব্যাপারে যেভাবে সে একটা সাংঘাতিক সাহস নিয়ে আমার কাছে কথা বলছে, যেটা কোনো ছেলের বাবা এ ধরনের বলে না। প্রথম প্রস্তাবেই আমি রাজি হয়ে গেছিলাম, কিন্তু আমি তার কাছে প্রকাশ করিনি। এবং তিনি যখন পিরোজপুর থেকে মঠবাড়িয়াতে আসেন, তখন তাকে ট্রান্সফার করছিল ভান্ডারিয়াতে, আমার মনে পড়ে যতটুকু। কিন্তু উনি তার উপরস্থ অফিসারের কাছে অনুরোধ করে মঠবাড়িয়ায় এসেছিলেন শুধু এই মঠবাড়িয়া স্কুলের জন্য। মঠবাড়িয়া KM লতিফ ইনস্টিটিউশন তখন একটা ঐতিহ্যবাহী স্কুল ছিল। উনি ওনার অফিসারদের বলেছিলেন যে আমাকে যদি ট্রান্সফার করতেই হয় তাহলে মঠবাড়িয়াতেই ট্রান্সফার করেন, কারণ তৎকালীন আমলে মঠবাড়িয়া KM এর একটা সুখ্যাতি ছিল যা বরিশাল বিভাগে, তৎকালীন বরিশাল ডিস্ট্রিক্টে আর ছিল না। আমার বেয়াই সাহেব সন্তানদের লেখাপড়ার জন্য যথেষ্ট সংগ্রাম করছেন। সব বাবাই সংগ্রাম করে, কিন্তু আমার বেয়াই সাহেবের সংগ্রামটা সাকসেস হয়েছিল, তার সংগ্রাম বিফলে যায়নি। আমার ওই বেয়াই সাহেব এখন আর পৃথিবীতে নাই। গত জুনে প্রথম দিকে উনি ইন্তেকাল করেন।
ইন্তেকালের পরই আমার বেয়াইকে বারবার মনে পড়ে যে এত বড় সংগ্রামী মানুষটি সংগ্রাম করতে করতে বিদায় নিছেন। তো সবচেয়ে আমার আনন্দ লাগছে, তাই সে সংগ্রাম করছে ঠিকই, কিন্তু সংগ্রামে সে জয়লাভ করেছেন। সব বাবাই সংগ্রামী, কিন্তু সব বাবাই বিজয়ী না। কিন্তু আমার বেয়াই সাহেব বিজয়ী একজন বাবা।